আকাশবাণী কলকাতায় শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন যুববাণীর অনুষ্ঠান। উপস্থাপনায় প্রিয়াশা চক্রবর্তী এবং বিতোষক চক্রবর্তী। বিতোষক, বলো, তোমার কি ব্যাপার সেটা আগে আমায় বলো। এমনিতে তো ভালোই আছি। না, তুমি যে এসে থেকে পেন খাতা নিয়ে আঁকিবুকি কাটছো, তুমি এসে থেকে কি যে সলভ করার চেষ্টা করছো সেটা আমার মাথাতেও ঢুকছে না। কি সমস্যা কি? এই দেখো, মানে আমি বলছিলাম আমি ভালো আছি, তোমার শান্তি হলো না, মানে সে পুরো কথাটা বের করেই ছাড়বে, তাই না? অবশ্যই। দেখো, প্রথম কথা হচ্ছে গিয়ে কি বলতো, মানে বিভিন্ন পরীক্ষা দিচ্ছি তো, এবার এই বিভিন্ন পরীক্ষার মধ্যে আমার কাছে নিজের কাছে সবচেয়ে চ্যালেঞ্জিং পার্ট হচ্ছে রিজনিং পার্ট। কারণ কি, এটা না আমার মাথায় না মাঝে মাঝে পুরো যাকে বলে একদম এরোপ্লেনের মতন উপর দিয়ে চলে যায়। একই রকম অপশন যখন সিলেক্ট করি তখন মনে হয় আরে এটা তো হবেই, পুরো কনফিডেন্ট থাকি। তারপরে যখন অপশনগুলো মেলাই এবং ফাইনাল উত্তরটা দেখি, তখন দেখি আমারটা ধারে কাছ দিয়ে যাচ্ছে না। না, এটা আমি বুঝতে পারছি, কারণ এই যে একই রকম সমস্যা কিন্তু আমারও, মানে হ্যাঁ, আমার হয়তো রিজনিং এর ক্ষেত্রে হয় না, রিজনিংটা তুলনামূলক আমার একটু ভালো লাগে করতে, মজার লাগে। কিন্তু জিআই মানে জেনারেল ইন্টেলিজেন্স, সেই পার্টটা করতে গিয়ে মনে হয় যে ওই কটা প্রশ্ন করতে মোটামুটি গোটা পরীক্ষার যা সময় থাকবে সেটা আমি পেরিয়ে ফেলবো এবং বাকি আর কিচ্ছু আমি অ্যাটেন্ড করতে পারবো না। মানে এটা একদম মানে মনের কথা বলেছো। কি আর বলবো, এই জেনারেল ইন্টেলিজেন্সের কথায় আসি, যে কি যে পড়বো আর কি যে পড়বো না, এটা বুঝতেই আমার মনে হয় একটা ওই যাকে বলে 1 মাস চলে যায়, যে শুধুমাত্র এটা ঠিক করতে যে কোনটা পড়া উচিত কোনটা পড়া উচিত। এক্স্যাক্টলি, বা কিভাবে আমরা পড়াটা শুরু করব, আমাদের নোটস ইত্যাদি ইত্যাদি, এই সমস্তটা নিয়ে। এটা যেমন আমার আর বিতোষকের একটা খুব সাধারণ সমস্যা, যারা কম্পিটিটিভের পরীক্ষা দিচ্ছ এই মুহূর্তে তাদের কাছেও কিন্তু এই সমস্যাটা রয়েছে, মানে আমাদের বন্ধুরা আজকে যারা শুনছো। তো সেই জন্যই আজকের তরুণের স্বপ্ন অনুষ্ঠানের বিষয় কিন্তু সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি। যারা অলরেডি আমাদের পোস্টার দেখেছো যুববাণী কলকাতার ফেসবুক পেজে, তারা তো বুঝতেই পারছো। তোমরা কিন্তু অবশ্যই তোমাদের যা যা প্রশ্ন, তোমাদের যা যা কোয়ারিজ, সেগুলো নিয়ে আমাদের ফোন করতে পারো। আমাদের ফোন নাম্বার 22131342 নম্বর। আর এছাড়াও আরো একটা মাধ্যম আছে আমাদেরকে। আজকে যে প্রিয়াশা সুন্দর করে পোস্টারটা বানিয়েছে, সেই পোস্টারের নিচেও তোমরা কিন্তু কমেন্টে তোমাদের মনের প্রশ্ন আমাদেরকে জানাতে পারো। প্রিয়াশা, আজকে তো আমি আর তুমি শুধু নই, তাই না? মানে আমাদের প্রশ্ন এবং বন্ধুদের প্রশ্ন, সব প্রশ্নের উত্তর যিনি দেবেন, মানে আজকের বিশেষ অতিথি কিন্তু আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে রয়েছেন এই মুহূর্তে জয়দেব ঘর, কাউন্সিলর এন্ড ট্রেনার অফ কম্পিটিটিভ এক্সামিনেশন। নমস্কার স্যার। নমস্কার, আপনাকে আজকের অনুষ্ঠানে স্বাগত। তোমাদেরও এবং শুভ সকাল এবং প্রত্যেক দর্শক শ্রোতা বন্ধুকে আকাশবাণীর তরফ থেকে, যুববাণীর তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা আগামী প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য। ঠিক, এই যে প্রতিযোগিতামূলক পরীক্ষা, মানে আজকে আমরা যেগুলো নিয়ে আলোচনা করব, মানে ধরো এসএসসি, সিজিএল, এইচএস লেভেল, রেল, মিসলেনিয়াস সার্ভিসেস, এরকম প্রচুর ফর্মে তো আমরা সবাই চেষ্টা করছি, অনেকেই চেষ্টা করছি বলা ভালো। তো এই সমস্ত নিয়ে আমাদের যা যা কোয়ারি রয়েছে সেগুলো নিয়ে প্রশ্নে যাব, এবং কথা না বাড়িয়ে স্যার একটা কথা বলে দিলেন যে প্রতিযোগিতামূলক যে পরীক্ষার বাজার, সেখানে আমাদের এগোতে হবে। তো সেই নিয়ে তাহলে আমরা সরাসরি আজকের আলোচনায় চলে যাই। একদম। বেশ, দেখো প্রিয়াশা, মানে যেটা আমরা নিজেরা আলোচনা করছিলাম এবং স্যারও বললেন যে এই যে প্রতিযোগিতামূলক যে বাজার, মানে সরকারি চাকরি বিশেষ করে যদি আমরা বলি, ভীষণ ভীষণ কম্পিটিশন। এটা আমরা একদম সে ছোট থেকে জেনে বড় হয়েছে যে প্রচুর কম্পিটিশন থাকবে, কিন্তু তোমাকে লড়ে নিতে হবে। এবং স্পেশালি এই যে ধরো তুমি গ্রাজুয়েশনটা শেষ করলে বা এমএ কমপ্লিট করলে বা এমএসসি কমপ্লিট করলে, তারপরে চাকরি পেতে হবে। এই যে একটা টেনশন, এটা কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যে কাজ করছে। তো স্যারের কাছে যেটা প্রথমেই জানতে চাইবো, যে এই পরীক্ষায় সফল হতে গেলে বা এই পরীক্ষাগুলোতে আমাদের চান্স থাকে খুবই কম যে আমরা একবারই সফল হয়ে যাই, অর্থাৎ বারবার পরীক্ষায় অনেককেই বসতে হয়। তো এর জন্য যে প্রস্তুতিটা প্রয়োজন, সেক্ষেত্রে কি কি জিনিস মাথায় রাখতে হবে? মানে একদম শুরুটা যদি আপনি বলেন। মানে পড়াশোনা শুরু করবে কি করে? প্রথম কথা হচ্ছে মানসিকতা। এই যে তোমাদের মানসিকতাটা, চাকরি নেই, চাকরি কম, একদমই নয়, প্রচুর চাকরি। সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট মিলিয়ে কম্পিটিটিভ এক্সামে চাকরি তুমি করে শেষ করতে পারবে না, কারণ তোমার তো চাকরি লাগবে একটা। তোমাকে সবসময় ধরে চলতে হবে যে আমার তো একটা পোস্ট লাগবে, যদি 100 পোস্টও বেরোয় আমার তো একটা পোস্ট লাগবে। অতএব এই ডিটারমিনেশনটা থাকলে তুমি কনফিডেন্স পাবে। প্রথমেই যেটা তোমরা বাজার থেকে শোনো যে সরকারি চাকরি বেড়ালের গলায় ঘন্টা বাঁধা, বা ওটা কে পাবে, ও তো ভাগ্যে পাওয়া যায়, লটারি করে পাওয়া যায়, একদমই নয়, বোগাস। এই কথাগুলো শুনবে না। প্রথম এই নেগেটিভ ওয়ার্ডগুলোকে বাদ দিয়ে দেবে যে সরকারি চাকরি পেতে গেলে লটারি পাওয়ার সমান, একদম নয়। সরকারি চাকরি পাওয়া আর 10টা ফিল্ডে সাকসেস পাওয়ার মতোই একটা
সুনিবিড় প্রশিক্ষণ এবং ওরিয়েন্টেশন এবং তার মেথোডোলজি রয়েছে। তোমরা যদি সেটাকে ডিটারমাইন্ড অনুযায়ী এবং কনসিস্টেন্সি রেখে, ধারাবাহিকতা রেখে যদি তোমরা কন্টিনিউ করো তোমাদের থ্রু আউট দ্য স্টুডেন্ট ক্যারিয়ার, মানে যে স্টুডেন্ট লাইফটা, তোমাদের প্রত্যেকে বলে বলে সরকারি চাকরি পাবে। সরকারি চাকরি পাওয়াটা কোনো লটারি পাওয়া নয় বা বিরাট কোনো চাঁদ পাওয়া নয়, রকেট সায়েন্স নয়। ইটস অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আচ্ছা, বেশ। এই মানসিকতাটা প্রথম তোমাকে স্টার্ট করতে হবে যে সরকারি চাকরি যে কেউ পেতে পারে, মধ্য মেধা, নিম্ন মেধা, এবং যে আমরা বলি না গাধা মাথা মোটা, ওই গাধা মাথা মোটারাও কিন্তু এক চান্সে পরীক্ষাটা বার করে, শুধু ধারাবাহিকতাটা যদি সে বজায় রাখতে পারে এবং সে যদি তার মনে ডিটারমিনেশনটা রাখে আমার একটা সিট লাগবে এবং তার জন্য আমাকে কি করতে হবে সেটাকে রুটিন আপ করে এবং সেই গোলটাকে ফিক্স করে প্রতিনিয়ত তার পেছনে দৌড়োয়। যে কোনো একটা টার্গেট ফিক্স করে তার পেছনে দৌড়তে হবে। আর একটা জিনিস আজকের দিনে যেটা সব থেকে মানে স্টুডেন্টদের মধ্যে ক্ষতিকর দিক, সেটা হচ্ছে ডিস্ট্রাকশন। অবশ্যই আমরা আলোচনায় আরো এগুলো নিয়ে আসবো। এই ডিস্ট্রাকশনটা থেকে যদি নিজেদের সরাতে পারো তাহলে কিন্তু তোমাদের অ্যাচিভমেন্টটা জাস্ট সময়ের অপেক্ষা, গ্র্যাজুয়েশন পড়ার পরেই তোমরা কিন্তু সরকারি চাকরি পাবে। আচ্ছা, এই যে একটা কথা আপনি বললেন, গ্র্যাজুয়েশন করার পরেই আমরা সরকারি চাকরি পেতে পারি, তার জন্য তো একটা মিনিমাম প্রিপারেশন, পড়াশোনা এবং অবশ্যই আপনি যেটা বললেন লক্ষ্য স্থির করতে হবে, সেটা তো প্রয়োজন। সেটা তাহলে কবে থেকে এক্স্যাক্টলি আমরা শুরু করতে পারি? মানে যখন আমরা 11-12 পড়াশোনা শেষ করছি সেই সময় থেকেই? না, দেখো, উচ্চ মাধ্যমিকের পরেও তো তুমি পরীক্ষা দিতে পারবে, যেটা কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল। তাহলে আমার সরকারি চাকরির বাজারটা খুলে যাচ্ছে 10ম ক্লাসের পরে, কারণ আমার কাছে আজকে সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের গ্রুপ ডি এর যা স্যালারি, সেটা কোয়াইট মানে আইটি ইন্ডাস্ট্রির বড় বড় পোস্টে যারা চাকরি করে তাদের থেকেও বেশি। তো সেই অংশে গ্রুপ ডি এর প্রিপারেশনটাও তো আমি শুরু করতে পারি। আমার পরিবারকে সাস্টেন করবার জন্য আমি 10 ক্লাসের পরে, মানে 10ম ক্লাস 10 স্ট্যান্ডার্ড মাধ্যমিকের পরেই আমি সরকারি চাকরি পেতে পারি। তাহলে কেন আমি গ্র্যাজুয়েশনে গিয়ে সরকারি চাকরির প্রিপারেশন শুরু করব? কারণ যে কোনো মাঠে তুমি খেলার আগে তোমাকে সেই খেলাটা বারবার বাড়িতে প্র্যাকটিস করতে হবে এবং এতবার তুমি সেই খেলাটা করে রাখবে। মানে আজকে এই যে আইপিএল হচ্ছে, এই আইপিএল এ যারা খেলছে তারা কি আজকেই নেবে আর মাঠে খেলছে? না, এই খেলাটা তারা বছর 5-10 ধরে আগে খেলেছে, তারপরে আইপিএল এ চান্স পেয়েছে, তারপরে তো খেলছে, সিলেকশন হয়েছে, রঞ্জি ট্রফি হয়েছে। ঠিক সরকারি চাকরির জন্য যারা ভাবে আমরা আইটিতে যাব, যারা ভাবে আমরা অন্য কেরিয়ার করবো, দ্যাটস ডিফারেন্ট। কিন্তু যারা ভাবে যে সরকারি চাকরি আমার লক্ষ্য, তাদের বাবা মায়েদেরও বলছি যে যেহেতু বাচ্চাদের ম্যাচুরিটি লেভেল ওই লেভেল থেকে আসে না, তাদের 8-9 থেকেই শুরু করে দাও সরকারি চাকরির ওরিয়েন্টেশন। সরকারি চাকরির ওরিয়েন্টেশন 8-9 থেকে। কারণ আপনারা আজকে দেখছেন যারা মানে যারা মনে করুন আইআইটি দেবে, যারা আইআইটি দিতে যাবে, যারা মনে করুন আজকে নিট দেবে, তারা ফাউন্ডেশন কোর্সটা কবে থেকে শুরু করছে? 7-8 থেকে শুরু করছে। অর্থাৎ 7-8 থেকে যদি নিটের প্রিপারেশন শুরু হচ্ছে ডাক্তার হবার জন্য বা ইঞ্জিনিয়ার আইআইটি ক্র্যাক করার জন্য, ঠিক সেরকম ভাবেই সরকারি চাকরিটাকে ওই সিরিয়াসনেস নিয়ে আমাদের 7-8 থেকে শুরু করতে হবে। এবং কি কি শুরু করতে হবে সেটা কি এখন না পরবর্তীতে বলবো? না, অবশ্যই সেই প্রসঙ্গে আমরা এবার একে একে আসবো। তবে একটা জিনিস যেটা স্যারের কথা থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের সবার আগে দরকার কিন্তু মানসিকতা পরিবর্তন, যে আমাদের লক্ষ্যটাকে স্থির রাখতে হবে, যে সরকারি চাকরি পেতেই হবে, কনফিডেন্স রাখতে হবে। সরকারি চাকরি লটারিতে পাওয়া যায়, সরকারি চাকরি বাজারে নেই, কোথায় সরকারি চাকরি, কোথায় নিয়োগ, এইসব মানে কি বলবো নেগেটিভ কথাবার্তার মধ্যেই যেতে হবে না। যারা জানতে চায় তারা রোজ কেন্দ্রীয় সরকারের মানে আমাদের যে পাবলিকেশন ডিপার্টমেন্ট থেকে আমাদের এমপ্লয়মেন্ট নিউজ বেরোয় কেন্দ্রীয় সরকারের, ভারত সরকারের, সেই এমপ্লয়মেন্ট নিউজটা শুধু নিক না, সেখানে এত চাকরি দেবে যে অ্যাপ্লাই করে করে হাত পা ব্যথা হয়ে যাবে। ঠিক। বেশ, তো তাহলে এইবারে যে প্রশ্নটা আসবে সেটা আমার মনে হয় আমার সঙ্গে প্রিয়াসারও কিছুটা মিল পেতে পারি। মানে আমাদের পরীক্ষাগুলো দেওয়ার সময় যে বিষয়গুলো আমরা মূলত ফোকাস করে থাকি, যে বিষয়গুলো আমরা ভয় পাই, এই ভয় পাওয়ার প্রথম বিষয় হচ্ছে অঙ্ক। আবার অঙ্ক করতে হবে, এইটা হচ্ছে আমাদের একটা ব্যাপার। মানে ধরে নিন অনেকেই আছে, মানে আমরা অনেকেই হয়তো আছি যারা মাধ্যমিকের পর আমাদের সায়েন্স ছিল না, তারা অঙ্ক দীর্ঘদিন অভ্যেস থেকে বাইরে, এবং তারা বেশ কিছুদিন পর প্রিপারেশন শুরু করেছে। এই যে অঙ্ক পরীক্ষার ক্ষেত্রে, প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে আমি বলছি অঙ্ক নিশ্চয়ই একটা কমন সাবজেক্ট 100 বার। এইবার আমাদের বেশিরভাগ জনেরই স্বাভাবিকভাবে একটা ভয় কাজ করে, আবার সেই অঙ্ক, মানে আবার অঙ্ক নতুন করে শুরু করতে হবে। এই যে নতুন করে যারা শুরু করবে তারা ঠিক কিভাবে শুরু করতে পারে?
প্রথম একটা কথা বলি, তুমি আমাকে বললে যে যারা আর্টস স্টুডেন্ট কিন্তু তারা মাধ্যমিক পর্যন্ত অঙ্ক করেছে, হ্যাঁ। আজ পর্যন্ত কোন সরকারি চাকরির পরীক্ষায় এনডিএ বাদে, ন্যাশনাল ডিফেন্স একাডেমি ছাড়া যে কোনো সরকারি চাকরির পরীক্ষায়, সেটা ব্যাংক হোক, এসএসসি সিজিএল হোক, এসএসসি এইচসিএল হোক, বা আরো মিসলেনিয়াস হোক, যে কোনো পরীক্ষায়, ডব্লিউবিসিএস হোক, যে কোনো পরীক্ষায় কোথাও কি মাধ্যমিকের পরের অঙ্কটা লাগে? 11-12 অঙ্কটা লাগে? লাগে না তো। লাগে তো সেই মাধ্যমিকের অঙ্কই, পাটিগণিত, বীজগণিত, পরিমিতি, জ্যামিতি, মেনসুরেশন, ত্রিকোণমিতি, এগুলোই তো লাগে। এগুলো তো সবাই, প্রত্যেকটা যে আর্টসের মেয়ে সেও তো মাধ্যমিক লেভেলে করেছে না, অবশ্যই। এবার তোমার যে অঙ্কের ভীতির কথাটা আমি বলছি, এক্ষেত্রে যাদের বাবা মা মনে করে যে তার ছেলে মেয়েকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবে না, সরকারি চাকরির জন্য দেবে, আসল ব্যাপারটা হয় প্রথমে তুমি গ্রাজুয়েট হও, ডাক্তার ইঞ্জিনিয়ারিং লড়াই লড়ে, আবার যখন কিছু হচ্ছে না সরকারি চাকরিতে চলে আসছে। এই যে আমরা ফিল্ড চেঞ্জ, ডিসকোর্সটাকে চেঞ্জ করছি। তুমি জীবনে ডাক্তার হবে তো তোমার লক্ষ্য ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে তো ইঞ্জিনিয়ার, তুমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবে কি তুমি আকাশবাণীর সঞ্চালক হবে, তোমার টার্গেটটা যেটা সেটার জন্যই তো তুমি ভয়েস মডিউল ওরিয়েন্টেশন করছো। তাহলে তুমি প্রথমে মাধ্যমিকের পরে গ্রাজুয়েশন করতে গেলে গিয়ে অন্য কিছু ফিল্ডে না পেয়ে তখন সরকারি চাকরির লাইনে না এসে, বাবা মা যদি 8-9 থেকে সরকারি চাকরির জন্য 8-9 যে অঙ্কগুলো, একদম সিম্পল পাটিগণিতের অঙ্ক, দূরত্বের অঙ্ক, সময়, কার্য, নৌকা, এই অঙ্কই তো থাকবে। এর বাইরে রেলের গতিবেগের অঙ্ক, সুদ কষার অঙ্ক, শতকরার অঙ্কর বাইরে কিচ্ছু নেই। ঠিক, একদম ঠিক। তাহলে এই অঙ্কগুলো করার জন্য যদি আমরা 7-এ পাচ্ছি সময়, 8-এ পাচ্ছি, 9-এ পাচ্ছি, 10-এ পাচ্ছি, 4 বছর আমরা অঙ্কটাকে যদি কম্পিটিটিভ এক্সামের লেভেলে নিয়ে গিয়ে প্রস্তুতিটা তখন থেকে ঘরে করে রাখি, তাহলে আর অঙ্কের ভীতিটা কেটে যাবে। কিন্তু আমরা অঙ্কটাকে শুধু পাসিং মার্ক তুলতে যাই, হ্যাঁ, তারপরে ভাবি আমরা আর্টস নিয়ে পড়বো, কমার্স নিয়ে পড়বো, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হবো বা হবো, এইটা না করে সরকারি চাকরির দিকে ফোকাস রেখে যদি 7 থেকে, যখন থেকে পাটিগণিত, বীজগণিত, পরিমিতি, ত্রিকোণমিতি শুরু হলো, তখন থেকে যদি আমরা শুরু করে দিই সরকারি চাকরির প্রিপারেশন, তাহলে কিন্তু অঙ্কর কোনো ভীতি থাকারই কারণ নেই। কারণ একদম পাটা সপাটে প্যাটার্ন আছে, ওই প্যাটার্নের অঙ্কের বাইরে অঙ্ক আসে না। আচ্ছা, একদম। আরেকটা কথা এখানে বলতে হচ্ছে, সেটা হচ্ছে কি, এই যে অঙ্ক করার ক্ষেত্রে আরেকটা চ্যালেঞ্জ আমরা ফেস করি যারা আমরা পরীক্ষা দিয়েছি বা যারা দিচ্ছি, সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। একটা ভয়ানক ইম্পর্টেন্ট ফ্যাক্টর কাজ করে যায়। মানে এই যে স্যার বললেন যে 10th লেভেলের বাইরে অঙ্ক আসে না, একদম ঠিক। কিন্তু যখন সলভ করতে আমরা বসি, তখন দেখা যায় যে এই ধরো একটা ছোট এমসিকিউ জাতীয় অঙ্ক দিয়েছে, যেটা আমরা চট করে সলভ করতে পারছি না, যে সময়টা আমার প্রয়োজন তার থেকে অনেক বেশি সময় নিচ্ছি, সেই ফর্মুলা লিখছি, সেই আঁকছি, ত্রিকোণমিতির আঁকা, ত্রিভুজ আঁকছি, তারপর করছি। এই যে ব্যাপারটা, এটা তো আমি যদি এসএসসি, সিজিএল, এসসিএল এর পরীক্ষার কথা ধরি, 100টা কোশ্চেন অ্যাটেন্ড করতে হয়, 200টা নাম্বার, 60টা মিনিট সময়। তার মানে পার কোশ্চেনে তোমার 1 মিনিটও নেই। জানা কথা, একদম একটা কোশ্চেনের পেছনে 1 মিনিটও নেই। 30 সেকেন্ডের মোটামুটি কম সময়। 30 সেকেন্ডে তুমি পৃথিবীর যেগুলো এখন বাজার চলতি সব জায়গায় চলছে, তোমরা ভাবো ম্যাথ-ম্যাজিক, ম্যাথ ট্রিক্স, কুইকার ম্যাথস, দিস অল আর বোগাস। কারণটা হচ্ছে যে তোমায় 30 সেকেন্ডে ম্যাথ-ম্যাজিক বলো, কিছু বলো, রিকল করতে হবে বা সেটাকে মানে তোমাকে ক্যালকুলেট করতে হবে। সেইটার থেকে তুমি যদি টেবিল মুখস্থ রাখতে, আজকে যদি আমার 5 5 কত, 25, তোমার কি ম্যাথ-ম্যাজিক লাগছে? কিছু লাগছে কি? তো এই রকম ভাবে যদি 17 7 কত, আমি যদি বলি 17 মানে 17 এর স্কয়ার বা 18 এর কিউব কত, পারছো না। কেন না, তোমরা ওই 10 এর স্কয়ার কিউব অবধি করে ছেড়ে দিয়েছো। যদি 100 অবধি তোমরা স্কয়ার কিউবটাকে পুরো নামতার মতন মুখস্থ করে রাখো, তাহলে কি আর পরীক্ষার হলে বসে তোমাকে ঘনমূল বার করবার জন্য আর কোনো ম্যাথমেজিকের দরকার আছে? আর সব থেকে বড় কথা হচ্ছে, অঙ্ক এত রকম ভ্যারাইটি প্র্যাকটিস তুমি করবে, সব ক্যালকুলেশনটাই তোমার মাথায় আছে যে 11 কত বলো, তুমি এখন বলতে পারবে না। 121। হ্যাঁ, এই যে কুইক রেসপন্স তুমি করলে ও করছে না, তার কারণটা হচ্ছে তোমার ওই রেডিনেসটা রয়েছে। তো এই রেডিনেসটা রাখতে হবে। পরীক্ষার হলে বসে ক্যালকুলেশন করে করার জন্য 30 সেকেন্ডে মানে স্বয়ং মা সরস্বতীও তোমাকে হেল্প করতে পারবে না। সেটাই অবশ্যই। অতএব প্রিপারেশন লেভেলটাকে আমি বারবার বলছি, খেলার মাঠের বাইরে খেলে নিতে হবে। একদম। বেশ, আমরা কথা বলছি, আরো কথা বলবো, তবে আপাতত দেখতে পাচ্ছি বন্ধু ফোন লাইনে। নমস্কার। নমস্কার। হ্যালো, হ্যালো, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি শঙ্কর বাগ বলছি মশা ঠুগলি থেকে। হ্যাঁ বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার। যেটা হচ্ছে এই পরীক্ষা সরকারি চাকরির জন্য কোন কোন বয়সী ছেলেরা মানে এই পরীক্ষায় বসতে পারবে? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যারা হয়তো কলেজ পাস করেছে বা এইচএস পাস করেছে, তারা কি সরকারি পেতে পারবে?
হ্যাঁ মানে এই আচ্ছা, প্রসঙ্গে এই প্রসঙ্গে তো আমরা এলাম এবং স্যার বললেন যে আমাদের প্রিপারেশন ঠিক কবে থেকে শুরু করতে হবে। হ্যাঁ, এবার শঙ্করের যে প্রশ্ন সেটা হচ্ছে যে কোন বয়সী, মানে কত বছর পর্যন্ত আমরা অ্যাটেম্পট করতে পারি। আর দেখো এখানে একটা ঘটনা হচ্ছে, তোমার 16 বছর বয়স থেকে তুমি এনডিএ দিতে পারো, যদি কেউ এনডিএ তে যাবে তো 16 16.5 বছর বয়স থেকে সে শুরু করে ফেলবে, হ্যাঁ। ঠিক আছে। এবারে পরীক্ষার বয়স কোনোটা 27 বছর, কোনোটা 32 বছর, আবার যারা রিজার্ভ ক্যান্ডিডেট আছে তাদেরটা 32 45 অব্দি তুমি 35 37 করতে করতে পারি। পারবে। অত বছর পর্যন্ত তো চাকরি না পেয়ে থাকলে হবে না, ঘর সংসার করতে হবে। অতএব আমাদের চাকরি পেতে হবে 22 থেকে 23 মধ্যে কি 24 মধ্যে, ম্যাক্সিমাম পিক আওয়ার্স অফ দ্য ক্যারিয়ার। তো এর জন্য করতে গেলে আমাদের পরীক্ষার জন্য শুরু করে দিতে হবে 15-16 বছর বয়স থেকে। 15-16তে শুরু করব, সামনে 10টা বছর পাবো, 22-23-24-এ গিয়ে আমি সরকারি চাকরি একটা নয় একাধিক আমার পকেটস্থ করে আমি বাজারে ঘুরবো, কোনটা করব না করব আমি সিলেক্ট করব। এটা হচ্ছে যারা সরকারি চাকরি ডেডিকেটেডলি করবে। যে ক্রিকেট খেলবে সে ক্রিকেটই খেলবে, সে ব্যাডমিন্টন খেলতে যাবে না। যারা সরকারি চাকরি করবে তাদের কিন্তু একদম ওই 8-9 থেকে মাথায় রাখতে হবে আমি সরকারি চাকরি করব। তার জন্য তাদের কুইজ প্র্যাকটিস করতে হবে, জিকে প্র্যাকটিস করতে হবে, জেনারেল নলেজ যেটা নিয়ে বিতোষক ভয় পাচ্ছে, রিজনিংটা অড দ্য বিট আসে হঠাৎ করে, অড ওয়ান কিছু নয়। তুমি যদি 7-8 থেকে তোমার পেছনে ওই রিজনিং ফেলে দেওয়া হয়, তুমি 2-3 বছর পরে দেখবে রিজনিং, পৃথিবীর যত কঠিন রিজনিং আছে তোমাকে কেউ আটকাতে পারবে না। তোমার কি মনে হয়? ইয়েস অর নো? তো এই কনফিডেন্সটা রাখতে হবে আর সময়টা দিতে হবে। আমরা করি কি, গ্রাজুয়েশন পাস করে গেছি, বাবা মা বলছে বেকার চাকরি কর, কি চাকরি করব? এই এআই এর যুগে চাকরির নিরাপত্তা নেই, আমরা চাকরি যাবার ভয়ে সরকারি চাকরির দিকে দৌড়তে শুরু করি। অর্থাৎ গ্রাজুয়েশনের পরে একদিকে বেকারত্বের জ্বালা, একদিকে বাবা মায়ের প্রেশার, আরো ফ্যামিলি, আরো রিলেশনশিপের প্রেশার, তখন সরকারি চাকরির প্রিপারেশন প্রেশার সব নিয়ে ঘন্ট হয়ে যায়। কিন্তু আমরা যদি 7-8 থেকে মনে করি সরকারি চাকরি করবো এবং প্রিপারেশন শুরু করি, 11-12 পাস করতে না করতেই আমি সরকারি চাকরি বিঁধিয়ে দেবো। এবং এরকম ভাবে প্রচুর নমুনা আছে যারা বাজারে 12-এর পরেই সরকারি চাকরি করছে। এই ডেডিকেশন ওরিয়েন্টেশনটা চাই। আর এক্ষুনি একটা প্রশ্ন এলো যে জিকে মনে রাখার, জেনারেল নলেজের প্রসঙ্গ এলো, যে জেনারেল নলেজে আমরা আপডেটেড কি করে থাকবো? ছোট কোনো টিপস বা কোনো কৌশল? জেনারেল নলেজ আলাদা করে পড়বো, মানে পড়া তো ওই অর্থে, জেনারেল নলেজ আমরা কিভাবে নিজেদের আপডেট? জেনারেল নলেজ পড়ার একটাই উদ্দেশ্য হচ্ছে, যেটা এখনকার ছেলেদের এই মোবাইলের যুগে নেই, সেটা হচ্ছে খবরের কাগজ পড়া। খবরের কাগজ ডেলি পড়া, এবং খবরের কাগজগুলোকে আমরা ছোটবেলায় করতাম, খবরের কাগজে যেটা জিকের পোর্শন কাঁচি দিয়ে কেটে খাতায় পেস্ট করে নিতাম এবং খাতাটা আমরা উল্টাতাম, দেখতাম, তাতেই আমাদের জিকে রেডি হয়ে যেত। আর একটা হচ্ছে সৎসঙ্গ, বন্ধুত্বের সঙ্গ। অর্থাৎ আমি বিতোষক প্রিয়াসা যে বসে আছি, আমরা যদি এখন এখানে কুইজ খেলি, একটা ভালো, কিন্তু আমরা এখানে যদি এখন কোন গায়ক কিরম গাইছে, কোন নায়ক কিরম অভিনয় করছে, কে কিরম সাজে যদি গল্প করি, তাহলে প্র্যাকটিস নেই। আমাদের মধ্যে একটাই জিনিস দেখতে হবে যে আমাদের যে সৎসঙ্গ, যে গ্রুপ স্টাডি আমরা কথা বলি, 3 জন বন্ধু সৎসঙ্গে যদি বসে আলোচনা করে, বা আমরা আসলে সব থেকে বড় প্রবলেম বিতোষক কি হয়েছে বলতো প্রিয়াসা, সেটা হচ্ছে আমরা আমাদের বাবা মাকে কিন্তু আমাদের এই পড়াশোনার প্রিপারেশন থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছি। আমরা মনে করি বাবা মাকে পাত্তা দিই না, বাবা মা কি পড়াবে, বাবা কি পড়াতে পারে, মা কি পড়াতে পারে। কিন্তু মায়ের সঙ্গে যদি আমি রোজের জেনারেল নলেজ নিয়ে ডিসকাস করি, কুইজ করি, কম্পিটিশন খেলি, বাবার সঙ্গে খেলি, আমার কিন্তু রিভিশনটা অনেক ভালো হবে। মানে আমি পরিবারের সঙ্গে, বন্ধুদের সঙ্গে আমরা যদি এই অভ্যেসটা করি, মানে এই আলোচনাটা করি, তাহলে নিশ্চয়ই আমরা অনেক বেশি আপডেটেড। ইটস আ ম্যাচ, ফাইনাল ডে ম্যাচ, সিজিএল এর ম্যাচটা হবে, তার আগে তো তোমাকে ভাই কোর্টে প্র্যাকটিস করতে হবে দিনরাত। এবং সব শিক্ষারই যে শুরু হয় বাড়ি থেকে, এটাও কিন্তু এই কথা। বাবা মাকে যেদিন থেকে ইগনোর করা শুরু হয়েছে, সেদিন থেকে কিন্তু চাপ শুরু হয়েছে। বাবা মায়ের থেকে ভালো শিক্ষক কেউ হয় না। একদম নিশ্চয়ই। বিশেষ করে আমরা যারা, মানে আরো একটা যে প্রসঙ্গে আসতেই হবে এই প্রসঙ্গে, সেটা হচ্ছে কি ইংলিশ। কারণ আমরা যারা এই বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে বা বাঙালি বিশেষ করে, তাদের না একটা ইংলিশে একটুখানি দুর্বলতা থাকে, বা বাংলা মিডিয়াম থেকে পড়েছে। হ্যাঁ, দুর্বলতা আমি ঠিক বলবো না, কোথাও গিয়ে বোধহয় একটুখানি ভয় লাগে। দুর্বলতা নয়, আমাদের যেটা হয় সেটা হচ্ছে প্র্যাকটিসের অভাবও থাকে। কারণ আমরা তো প্রত্যেকটা বিষয় বাংলাতে পড়ি, এবার ওই একটা বিষয় ইংরেজি, কাজেই আমাদের অভ্যেসের একটা অভাব কিন্তু হয়, একদম স্পেশালি গ্রামারের ক্ষেত্রে। তো এই যে ইংরেজি, এই ইংরেজিটাকে কি করে ভালো করা যেতে পারে, বা কিছু টিপস যদি বলেন। আমি একদম ধর্মতলার মোড়ে গিয়ে যদি তুমি দাঁড়াও আর হাইলি কোয়ালিফাইড স্টুডেন্ট যারা এমটেক বিটেক করেছে বিশাল, তাদেরও ইংলিশে যদি তুমি সিনোনিমস অ্যান্টোনিমস ধরো না, যেগুলো বোম্বাস্টিং দাঁত উপড়ে ফেলবে, সেই ওয়ার্ড তারাও জানে না। কারণ ইংলিশের স্টক অফ ওয়ার্ড প্রত্যেকটা মানুষই 200, 400, 500-র মধ্যে রেখে দিয়েছে সীমাবদ্ধ করে, এবং সেটা নিয়েই তারা চর্চা করে। ফ্লুয়েন্ট ইংলিশও যে বলে, সেও আর্ধেক ভোক্যাবসের মানে জানে না। পরীক্ষার হলে গিয়ে দেখছে যে অড ওয়ান ওয়ার্ডস গুলো আসছে। একটা অক্সফোর্ড ডিকশনারিতে 1 লক্ষ ওয়ার্ড রয়েছে, তার মধ্যে আমরা 400 ইংরেজি জেনে ফটফট করে ইংরেজি বলি, ফটফট করে ইংরেজিতে লিখি, কিন্তু যখন সিনোনিমস অ্যান্টোনিমস
অ্যান্টোনিমস আসলো তখন আমরা জানি না, এবং আমরা গ্রামাটিক্যালি প্রপার গ্রামারটা জানি না। কারণ কি, আমরা যে নাউনের যে ফর্মুলা সেগুলোকে আমরা দেখতেই চাই না। অতএব ছোটবেলা থেকে ডিকশনারি খোলাটাই আমরা বন্ধ করে দিয়েছি। প্রত্যেকদিন বাবা মাকে বা ছেলেদের যেটা করতে হবে, রোজ 10টা করে নতুন ওয়ার্ড জানবো, চিনবো। এইটা যদি করে সিনোনিমস অ্যান্টোনিমসে গিয়ে কি তার কোথাও প্রবলেম হবে? সিনোনিমস অ্যান্টোনিমসে 10টা করে ওয়ার্ড যদি সে করে, বছরে তার কতগুলো ভোকাবস তৈরি হবে বলো? 3000-এর ওপর ভোকাবস তৈরি হবে, 3400-র মতন ভোকাবস তৈরি হবে। তাহলে 3400 ভোকাবস যদি সে 3 বছরে করে, কত ভোকাবস তৈরি হবে? 12000-এর কাছাকাছি ভোকাবস তৈরি হবে। সে পরীক্ষার হলে যখন যাবে গ্রাজুয়েশনের পরে, তখন তার থেকে বড় ভোকাবস আর কেউ পারবে, মানে সে না পারলে আর কেউ পারবে না। 12000 স্টক অফ ওয়ার্ড নিয়ে কে যাচ্ছে? অতএব এই যে বললাম, বারবার যেটা বলছি, শুরু করো অনেকটা আগে। ম্যাচ খেলতে নামার 1 মাস 2 মাস 3 মাস আগে নোটিশ বেরিয়েছে, ফর্ম ফিল আপ করিয়েছি, একটা কলেজ স্ট্রিট থেকে বই কিনে নিয়ে এলাম, চটি বই কিনে নিয়ে পড়তে শুরু করলাম, সাজেশন দেখলাম, 10টা জায়গা থেকে দেখে ভাবলাম ওরম ভাবে কোনোদিন কম্পিটিটিভ এক্সাম পাস করা যাবে না। যে আমি পরীক্ষার ফর্ম ফিল আপ করে ফর্মটা পোস্ট করে দিয়ে তারপরে দুটো বই কিনে এনে বসে পড়তে শুরু করে দিলাম, আর আমি ভাববো যে আমি সরকারি চাকরিটা পেয়ে যাবো। সরকারি চাকরিটা অত সোজা না, সম্ভব নয়। কারণ সেটা তো আমরা যদি আমাদের একাডেমিক ক্যারিয়ারেই দেখি, আমরা তো একটা গোটা বছর পড়েই দিয়ে লাস্টে গিয়ে ফাইনাল সমস্যা। প্রিয়াশা, ব্যাপারটা হচ্ছে তোমরা মানে তোমার কথা বলছি না, ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু মাধ্যমিকে সারা বছর পড়ে না, লাস্টের 1 সপ্তাহ 2 সপ্তাহ 15 দিন পড়ে লাস্ট রাতে পড়ে মানে ম্যাচ জেতে। এটাই ওদের প্র্যাকটিস হয়ে গেছে যে শেষ রাতে ওস্তাদের মার। আমরা তো 1 সপ্তাহ পরে 2 সপ্তাহ পরে মাধ্যমিক বার করেছি, এইচএস বার করেছি, গ্রাজুয়েশন করেছি, ওইভাবেই সরকারি চাকরিটা বার করব। কিন্তু ওখানে গিয়েই ওরা মুখ থুবড়ে পড়ে যে সরকারি চাকরিতে কোনো পাসিং মার্ক নেই। তুমি 98 পেলেও যদি 99-তে 100 জন পেয়ে যায়, তুমি 98 পেয়েও সরকারি চাকরি পাবে না। কিন্তু যে কোনো মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে কি আমি 40 পেলে পাস, অথবা আমি 45 বা 60 কি 70-এর টার্গেট নিয়ে আমি আমারটুকু পেয়ে গেলে আমি তো পাস। এখানে এই নয় যে আমি 80-90 পেয়ে গেলে আমার চাকরিটা হবে। এখানে হচ্ছে তোমার সবার থেকে বেস্ট 100 আউট অফ 100 থাকলেই একমাত্র চাকরি হবে। একদম। বেশ, তাহলে আমরা মানে এই যে আমাদের স্বপ্ন দেখা শুরু, সেটা তো স্যার অবশ্যই বললেন যে একদম গোড়া থেকে 7-8 থেকে শুরু করতে হবে। হ্যাঁ, এবং আমরা অনেকক্ষণ কথা বলছি, তাহলে আমরা এই যে স্বপ্ন নিয়ে কথা হলো, স্বপ্ন দেখতে শুরু করতে হবে এবং অবশ্যই প্র্যাকটিস গোল সেট করতে হবে। তাহলে সেই নিয়ে একটা গান তো আমরা অবশ্যই এখন শুনতে পারি। অবশ্যই। বেশ, তাহলে আমরা ফিরছি গানের পর। চমক হাসানের কণ্ঠে তোমার জন্য রইল এই গানটা। ram pam pararari re tararari ram pam pararari re স্বপ্ন বোনার সময় এখন, ইচ্ছের লাল নীল সুতোর টানে। স্বপ্ন বোনার সময় এখন, ইচ্ছের লাল নীল সুতোর টানে। কল্পনার শুয়ে সুতো পরালে একটা নীল কমলা ভাবনা খেলে যা, হায় তারারা পাপ্পা। গল্পটায় ডুবে থাকি সারাদিন, নিপুণ হাতে কত ছবি এঁকে যা, হায় রা পাপ্পা। বেয়াড়া সুতো আঙুলে গুঁতো, বেয়াড়া সুতো আঙুলে গুঁতো, তবুও ছুতো খুঁজ কেন কে জানে। স্বপ্ন বোনার সময় এখন, ইচ্ছের লাল নীল সুতোর টানে। রঙিন আশার রকমারি কাপড়ে ঢেকে যায় বিষণ্ণ কালো মন। না 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 না, বাহারি নকশা কেটে আনে মনে গড়ি, কত ধরুন কত গড়নের স্বপন। না 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 না, এরই মাঝে যদি একটা দুটো সত্যি হয়ে যায়, ভালো লাগার আবেশে ভেসে দেখি অপলক মুগ্ধতায়। বেয়াড়া সুতো আঙুলে গুঁতো, বেয়াড়া সুতো আঙুলে গুঁতো, তবুও ছুতো খুঁজে কেন কে জানে। স্বপ্ন বোনার সময় এখন, ইচ্ছের লাল নীল সুতোর টানে। তারারা রাম পাম পারারারি রে তারারারি রাম পাম। 30, কোথাও 20, কোথাও 20 কোশ্চেন 40 মার্কস। যেমন আমি সিজিএল এর কথা বলছিলাম যে 100টা কোশ্চেন 200 মার্কস। এগুলোর ভ্যারাইটি। আমার ওগুলো নিয়ে লাভ নেই, কোন পিচে আমায় খেলতে দেবে পিচ জেনে আমার লাভ নেই, আমি সব পিচে খেলতে পারি। কিন্তু আমার কাছে আমার সাবজেক্ট মানে আমার কি কি সাবজেক্ট থাকবে? জেনারেল নলেজ, অঙ্ক। জেনারেল এই একটা মিনিট, এই জেনারেল নলেজের মানেটা কি? জিকের বই বা ওই কুইজের বই?
না বই নয়, আমি বলছি পরীক্ষার যে জিকে, এই জিকে শব্দটাকে আমরা ছোট করে নিয়েছি এবং ওই বাজার চলতি বইগুলো আমরা পড়তে শুরু করি জিকে বলে। নো, জিকে মানে হচ্ছে এনসিইআরটি 5 to 10 ইচ অ্যান্ড এভরি বই। সেখানে হচ্ছে তোমার বায়োলজিও যেমন আছে, কেমিস্ট্রিও আছে, ফিজিক্সও আছে, মানে ফিজিক্সের যে পোর্শনটা আছে 10th স্ট্যান্ডার্ড অবধি, এবং সেখানে তোমার সিভিক্স আছে, তোমার সেখানে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আছে, সেখানে তোমার কনস্টিটিউশন আছে, সেখানে তোমার জিওগ্রাফিও আছে, হিস্ট্রিও আছে, মিডিভেল এজও আছে, স্টোন এজও আছে, মডার্ন এজও আছে, প্রি ইন্ডিপেন্ডেন্সও আছে, পোস্ট ইন্ডিপেন্ডেন্সও আছে। অর্থাৎ তোমার জিকের বই যদি বলো, জিকেটা হচ্ছে তোমার 5 to 10 এনসিইআরটির সবকটা বই, প্রত্যেকটা লাইন হচ্ছে জিকে, যেখান থেকে ইচ্ছা কোশ্চেন করবে। এবারে কিছু স্ট্যাটিক জিকে ও লার্জেস্ট লংগেস্ট এগুলো ছাড়া বাকি জিকের কোশ্চেন কিন্তু সব ড্রাইভ হবে ওই এনসিইআরটির 5 ইয়ার্সের, যে তুমি 5 to 10 পড়াশোনা করেছো ওর মধ্যেই। অর্থাৎ আমাকে জিকে করা মানে হচ্ছে এনসিইআরটির ওই 5 বছরের সমস্ত বইগুলো পুঙ্খানুপুঙ্খভাবে প্রতিটা বই পড়তে হবে। এটা হলো জিকে। কিন্তু মানে বিষয়ের ক্ষেত্রে কি কোথাও গিয়ে একটুখানি ওয়েটেজ কম বেশি থাকতে পারে, যে জিওগ্রাফি থেকে একটু বেশি প্রশ্ন আসছে, ইতিহাস থেকে একটু কম, এরকম কি হতে পারে পরীক্ষা? এগুলো দেখো, এগুলো তোমার মানে পরীক্ষার সময় কোনো বছরে আমরা দেখি, যেটা আমাদের অভিজ্ঞতায়, কোনো পরীক্ষকের স্বাধীনতা, পরীক্ষক কেমন বল করবে, বোলারের স্বাধীনতা, তুমি বলতে পারবে না কোনটা ইয়র্কার করবে, কোনটা কি করবে। আমি ক্রিকেটের ভাষায় বলছি, কারণ সবাই ক্রিকেটটা বেশি ভালোবাসে, সেই জন্য ফুটবলের ভাষাতেও বলতে পারি। তো সেই জায়গাতে হচ্ছে যে আমার পরীক্ষক কোনোবার মনে করলো একটু ভূগোল থেকে বেশি করি, কোনোবার মনে করলো ইতিহাস থেকে বেশি করি, এরকম কোনো প্যাটার্ন নেই যে প্যাটার্নটা কোনো একটা ব্যাংকের পরীক্ষা, আইবিপিএস পিও বা এসবিআই এ, বা তোমার রেলের পরীক্ষায়, আরআরবির পরীক্ষায়, বা তোমার সরকারি চাকরির এসএসসি সিজিএল এর পরীক্ষায় তুমি ফলো করতে পারবে, যেখানে যে এই প্যাটার্নেই কোশ্চেন হয়, ইতিহাস বেশি, ভূগোল কম, ইংরেজি বেশি, অঙ্ক কম, কোনো প্যাটার্ন নেই অ্যাজ সাচ। প্যাটার্ন মেনে আমি অঙ্কটা বেশি করে গেলাম, এরম করলে দেখবে সেইবারে ইংলিশের জোরটা বেশি দিয়ে দিয়েছে। অর্থাৎ যার যতগুলো নাম্বারের কোশ্চেন ততগুলোই আসবে, যা সিলেবাসে আছে সেটা আসবে, কিন্তু জিকের পোর্শনে অঙ্কটা অঙ্কই থাকবে, 20টা থাকলে 20টা থাকবে, ইংরেজি 20টাই থাকবে, রিজনিং 20টাই থাকবে। কিন্তু জিকেতে আমি হিস্ট্রিতে জোর দেবো না, কেমিস্ট্রিতে জোর দেবো না, বায়োলজিতে জোর দেবো না, ভূগোলে জোর দেবো, এরকম ভাবে মেপে জুপে পরীক্ষার হলে এগুলো নিয়ে মাথায় একদম মানে গার্বেজ করবেই না, কারণ আমাদের ব্রেনের ক্যাপাসিটি তো কম, এই এত বেশি কিছু প্ল্যানিং নিয়ে মাথা স্টাক করিয়ে দরকার নেই। পড়াশোনাটা করব, আমার যে কোনো কোশ্চেন আমি কাটতে পারবো, যে কোনো কোশ্চেনের আনসার দিতে পারবো, এই কনফিডেন্স লেভেলটা থাকবে। একদম। কথা বলতে বলতে বন্ধু কিন্তু আবার ফোন লাইনে দেখবো। নমস্কার। হ্যালো। না, কোনো কারণে আমাদের বন্ধুর সঙ্গে কথা বলা হলো না, কিন্তু আমাদের ফোন লাইন কিন্তু তোমাদের জন্য খোলা রয়েছে। আমাদের নম্বর আরো একবার বলে দিই, 0332213142। আর এছাড়াও তোমরা কিন্তু আমাদের পোস্টারের নিচে কমেন্ট করতে পারো, আমরা তোমাদের যে যে প্রশ্নগুলো তোমাদের মনে আছে সেগুলো কিন্তু আমরা স্যারের কাছে নিশ্চয়ই পৌঁছে দেবো, তাই তো? একদম। এই বলতে বলতে একটা কমেন্টও এই মুহূর্তে দেখতে পাচ্ছি, দীপায়ন শতপথী, তিনি লিখছেন যে স্যার, আমি একজন প্রাইমারি স্কুল টিচার, পিএসসি মিসলেনিয়াস এক্সামে ক্র্যাক করার গভীর ইচ্ছে আছে, তো কিভাবে প্রিপারেশন নেব? তুমি অলরেডি প্রাইমারি স্কুলের পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছো, এবং তুমি জানো সরকারি চাকরির ডিফিকাল্টিজ লেভেলটা কি আছে, এবং তোমাকে আমি এটাই বলবো যে পিএসসির মিসলেনিয়াস পরীক্ষার লেভেলটা যেহেতু গ্র্যাজুয়েশন অ্যাটেন্ড করে, সেখানে গ্র্যাজুয়েশনের পোর্শনের যে হিস্ট্রি, জিওগ্রাফি। হ্যালো হ্যালো। না, বেশ, ঠিক আছে, বন্ধুরা ফোন করতে থাকুক, ফোনে না পেলে অবশ্যই আমাদের কমেন্টস করতে থাকুক, আমরা আমাদের কমেন্ট তো পৌঁছে দেবই। আপাতত আমরা আবারও আমাদের প্রশ্নে ফিরে আসি। এখানে একটা কথা তো এলো যে কি কি বিষয়ে রইলো, কি কি বিষয় নিয়ে আমরা এইভাবে প্রিপারেশন শুরু করব, সব ঠিক আছে। এবারে যেটা জিজ্ঞেস করবো সেটা হচ্ছে প্রশ্নের ধরন। সব পরীক্ষা মোটামুটি কি এমসিকিউ নাকি ডেসক্রিপটিভ কোথাও থাকে? এখনো পর্যন্ত তোমাদের ডব্লিউবিসিএস, আইএস, আইপিএস এবং জুডিশিয়াল এবং তোমার এসএসসি, এইচসিএল, সিজিএল এ 22 সাল থেকে কিন্তু ডেসক্রিপটিভ বন্ধ হয়ে গেছে, ঠিক আছে? তো আর বাদবাকি ব্যাংক, পিও কোনো পরীক্ষা ডেসক্রিপটিভ নেই। যদি তুমি আইএস এর প্রিপারেশন নাও, ওটা একেবারে আলাদা লেভেল, আলাদা স্টায়ার। ডব্লিউবিসিএস বলো বা আইএস, আইপিএস বলো, তোমরা অন্যদিন প্রোগ্রাম করলে আমরা ওগুলো নিয়ে আলোচনা করব। বেশ বেশ, তাহলে আমরা বুঝলাম যে আমাদের হাতে এমসিকিউ এই মুহূর্তে। তো এই যে
এবার এখানে একটা সমস্যা হয়, এমসিকিউতে আমার 4টে অপশন রইলো, আমি তো আন্দাজে টিক দিতে পারলাম না। এই যে বিতোষক একটু আগে বলছিল যে আমি না রিজনিংটা নিয়ে গন্ডগোলে পড়েছি, এবং ওই যে আমাকে একে রিজনিং করতে হবে, ভেন ডায়াগ্রাম করতে হবে, এই যে ব্যাপারগুলো, এইটা হচ্ছে একটা মানে কঠিন কাজ। বিশেষ করে কঠিন কাজ বলতে ওই যে যারা গোড়া থেকে প্রিপারেশন শুরু করেনি, বিশেষ করে তাদের জন্য, আমার জন্য আমি নিজেই বলছি। হ্যাঁ। তো না, দেখো তোমার তো শুধু মানে ভার্বাল রিজনিং নন ভার্বাল রিজনিং দুটো পার্ট আছে। হ্যাঁ। তুমি যদি ভার্বালে ভালো স্কোর করতে পারো, নন ভার্বালে যদি টলমলো করো, সিলোজিজমে টলমলো করো, কিন্তু ক্লক, ব্লাড রিলেশন, ইন্টারপ্রিটেশন, স্ট্যাটিস্ট, এগুলোতে যদি তুমি ভালো করে সিলোজিজম গুলোতে যেতে পারো, তাহলে তোমার নন ভার্বালের আঁকাঝুঁকিটাতে অত ভয় করার কিছু নেই। আর আঁকাঝুঁকিটা তো ভয়ের কিছু নেই। রোজ যদি তুমি 10টা করে প্যাটার্ন, আর এখন তো অনেক মাধ্যম হয়ে গেছে, যেমন আমাদের প্রসার ভারতীর যে বিভিন্ন এডুকেশনাল চ্যানেলগুলো রয়েছে, প্রসার ভারতী থেকে বা আমাদের দূরদর্শনের যে ই বিদ্যা, ওখানে যে পরিমাণ এই লজিক্যাল রিজনিং এর বিভিন্ন ভিডিওস দেওয়া হয়, ক্লাস করানো হয়। তোমরা যদি কেউ ওই স্বয়ংবরা বলে যে এটা হয় এবং যেটা ই বিদ্যা হয়, প্রসার ভারতীর যদি টিভি চ্যানেল বা এগুলো দেখো, ওখানে মানে তোমরা রিজনিং এ পুরো মাস্টারপিস তৈরি হয়ে যেতে পারবে, তোমাদের আর কোনো মানে মানে কোনো ভয়ের দরকার নেই। আর প্যাটার্ন গুলোকে আমি বারবার বলছি, রোজ প্র্যাকটিস করাটা শুরু করো। বেশ, তাহলে স্যারের কথা অনুযায়ী আমরা কিন্তু যে প্যাটার্ন, যে যা যা স্যার বলছেন যে গোড়া থেকে প্র্যাকটিস শুরু করতে হবে, ডিটারমিনেশন রাখতে হবে, সেই প্রসঙ্গে আরো বেশ কিছু প্রশ্ন এখনো রয়েছে। তবে এই মুহূর্তে আর আমরা কিন্তু আবারও ফিরে এসেছি স্টুডিওতে, তোমাদের সঙ্গে আজকে রয়েছি আমি বিতোষক, আমার সঙ্গে প্রিয়াশা, এবং আমাদের সঙ্গে রয়েছেন আজকের বিশেষ অতিথি জয়দেব ঘর, কাউন্সিলর অ্যান্ড ট্রেনার অফ কম্পিটিটিভ এক্সামস। এবং অবশ্যই আমরা আজকে কথা বলছি সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিয়ে, এবং অলরেডি আমরা অনেকগুলো বিষয়ে কথা বলে ফেলেছি, জেনেছি স্যারের থেকে আমাদের যা যা প্রশ্ন। এরপরে আবারও সেই বিতোষকের রিজনিং, চলো ফিরে যাই তোমার রিজনিং। হ্যাঁ, যেখানে আমরা ছিলাম, অর্থাৎ রিজনিং নিয়ে স্যার বলছিলেন যে আর মানে মোটামুটি সবকিছুতেই আমরা একটা জিনিস বুঝতে পেরেছি, আমাদের অনেক শুরু থেকে শুরু করতে হবে। কিন্তু যদি কেউ এই ভুলটা করে ফেলে আমার মতন, যে একটু লেটে শুরু করেছে, কিন্তু তা সত্ত্বেও তাকে রিজনিং এ ভালো হতে হবে। বিশেষ করে কোনো একটা জিনিসে ভালো হতে গেলে এটা জানতে হয় যে আমার কোথায় ভুল হচ্ছে। তো জেনারেলি কোন কোন ভুলগুলো হয় আইডেন্টিফাই করা। হ্যাঁ, ফার্স্টলি যেটা তুমি বললে, যারা দেরিতে শুরু করেছে তাদের কি জন্য কোনো চান্স নেই? নিশ্চয়ই আছে, পরিশ্রমের কোনো বিকল্প হয় না। অবশ্যই। অর্থাৎ তুমি যারা আগে থেকে শুরু করেছে তারা দিনে 3 ঘন্টা 2 ঘন্টা করে করলে পারবে। তোমরা দেরিতে শুরু করেছো, তাহলে সেই প্রায়শ্চিত্তটা করার জন্য তোমাদের প্রথমে 8 থেকে 9 ঘন্টা এর জন্য দিতে হবে, যে টাইমটা তোমরা নষ্ট করে এসছো প্রতিদিন। এবারে রিজনিং এর জন্য যেটা মেইনলি দরকার, সেটা হচ্ছে যে রিজনিং এর প্যাটার্ন গুলোকে করতে করতে যখন তোমরা কোথাও না কোথাও তার উত্তরটা দেখছো, সেখানে যে ভুলটা রিপিট হচ্ছে, সেই রিপিট ভুলটাকে আগে খাতায় তুলে নিয়ে আবার ওই একই প্যাটার্নটাকে আবার নিজের থেকে চেষ্টা করা, অন্য একটা প্যাটার্নে চলে যাওয়া নয়, ওই প্যাটার্নটাকে। কারণ দেখো, মাথায় তোমার থাকবে যতক্ষণ, তুমি পরীক্ষার হলে গিয়ে রিকল করলে পাবে না, তোমার কাছে স্পন্টেনিয়াস আসতে হবে, সাবকনসিয়াস থেকে আসলে হবে না, কনসিয়াস মাইন্ড থেকে তোমাকে রিপিটেশনটা আসতে হবে। এর জন্য মনে করো আমি তো একটা ভুল করেছি, ওই ভুলটাকেই আমি সপ্তাহে 2বার 3বার আবার করব, এবং তখন আমার কলটা যেটা আমি ভুল করেছি, সেই কলটা আমার ব্রেনে স্টাক করছে কিনা যদি আমি দেখতে পারি, তাহলে কিন্তু পঞ্চমবারে বা 6 মাস পরে কিন্তু আর ওই একই অঙ্ক বা একই রিজনিংটা আমি আর ভুল করব না। কিন্তু আমরা কি করি, এটা ভুল করেছি, আচ্ছা উত্তর দেখে নিলাম, শিখে নিলাম, থাক, ওটাকে সাইড করে দিলাম, স্ট্যাক করে দিলাম, নতুনটায় চলে গেলাম। না, যেটা ভুল করলাম ওটার পেছনেই ওকে তাড়া করে আরো 3-4 বার ওটার মধ্যে দিয়ে যাওয়া, 1 সপ্তাহের মধ্যে বা 15 দিনের মধ্যে 3-4 বার যখন ওই একই জিনিস করছো, তখন আর ওই ভুলটা যখন রিপিট করছো না, তার মানে ওই ভুলটা তোমার ব্রেনে সেট হয়ে আছে। ওই ভুলটা তুমি ভুল করবেই, মানুষ মাত্র ভুল করবে, কিন্তু ভুল করে আমরা আচ্ছা এটা এই হবে বলে, ওই যে আচ্ছা এই হবে যেন বিরাট পণ্ডিত বুঝে গেছি, জেনে গেছি বলে সরিয়ে দিয়ে অন্য প্যাটার্নটা বা অন্যটাই করতে চলে গেলাম। ওই ভুলটাকে নিয়ে কিন্তু আমি আর বারবার 3বার পেছনে গেলাম না, যাতে ওই প্যাটার্নের বা ওই প্যাটার্নের অন্য ভুলগুলো ওই অ্যাসোসিয়েটস না হয়, সেটা জানার জন্য এই ভুলটা তোমাকে যখন রেকর্ড করবে, মানে তোমার ব্রেনে স্টাক করবে, তখন কিন্তু তুমি অ্যালার্ট থাকবে বাকিগুলো করবার সময়। কোথায় ভুলগুলো করি সেগুলোর অ্যালার্টনেস আমার ব্রেন আমাকে দেবে। ব্রেন ট্রেন্ডটা কিন্তু এই সরকারি চাকরির জন্য খুব 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 দরকার। ব্রেন ট্রেন্ড আর মেমোরি ট্রেন্ড, এইটা আমরা করি না, মানে মেমোরিকেও ট্রেন্ড করি না, ব্রেনকেও ট্রেন্ড করি না, যার জন্য আমরা মুশকিলেও পড়ি। আপনি শুরুতে একটা কথা বলছিলেন যে আমাদের রুটিন ফলো করতে হবে, এবং এক্ষুনি যে কথাটা হলো 8 থেকে 9 ঘন্টা, যেটা শুনে আমরা দুজনের মুখের দিকে তাকালাম। 8 থেকে 9 ঘন্টা, এটা যে একটা হিউজ সময়, এবং এই সময় আমরা অনেক কিছু কভার করতে পারি প্রতিদিন। তো আমাদের এই রুটিনটা কিরকম হওয়া উচিত?
রুটিনটার মধ্যে যেটা সব থেকে দরকার, তুমি রোজ কিছু পড়ো না পড়ো, সারাদিন ঘুরবে বেড়াবে, দুর্গাপুজোর দিনগুলো তো আমাদের যেটা হয় মেনলি আমরা এক্সপিরিয়েন্স করি, মনে করো 3 মাস পড়ে এলে দুর্গাপুজোর আগে, দুর্গাপুজোর 10 দিন পুরো ডিটাচ খাওয়া দাওয়া করে যখন ফিরলাম না, ওই 3 মাসের পড়াটা পুরো ডাস্ট। পড়ার জন্যই রিভিশনটা আগে দরকার। একই জিনিস তো এটা পড়েছি আগের দিন, না পড়েছো মনে আছে, আবার রিভিশন করো। যত রিভিশন করবে তত তুমি এগিয়ে যাবে, নতুন পড়া না পড়লেও। কিন্তু পড়ার জন্য আগে রিভিশন করো 4 ঘন্টা, আর 4 ঘন্টা পড়ো। এবারে তোমার যেটা সব থেকে বেশি দুর্বলতা তাকে বেশি সময় দাও। একদম। তো এই যে আপনি রিভিশনের কথা বললেন এবং এই যে খুব একটা দামি কথা বললেন, যখন আমরা অনেকদিন গ্যাপে থাকি বা কোনো একটা জিনিস থেকে দূরে থাকি, তারপরে সেটা সত্যি ওয়েস্টে চলে যায় এবং তখন আমাদের ওই জিনিসটাই হয় যে পেটে আসছে মুখে আসছে না। অর্থাৎ কোথাও গিয়ে না একটা নিজের কাছে নিজের মূল্যায়ন করাটা খুব জরুরি, যে আমি আজকে কোথায় দাঁড়িয়ে আছি। তো ছাত্রছাত্রীরা এটা কিভাবে করতে পারে? এটার জন্য আমি সেই ফিরে যাব বাবা মায়ের কাছে। কেন? যে আজকে আমি ইতিহাস পড়েছি, যা পড়েছি সেটা আমি আমার বাবা মা বাড়িতে এইটুকু শিক্ষিত থাকে বা না থাকলেও পাড়া প্রতিবেশী কাকা বা কেউ না কেউ আছে যে তুমি এই পড়াটা আমার ধরো। আমরা পড়া ধরলে ক্লাসে বলো স্কুলে বলো, পড়া ধরলেই সেই স্যার বাজে। অর্থাৎ আমাকে পড়াটা ধরতে দিতে হবে। পড়া ধরলে যদি সেই স্যার মানে পড়া দিতে আমরা ভয় পাই, অতএব পড়াটা দেওয়া প্র্যাকটিস করো। অর্থাৎ আমার কাছে বলার অর্থ হচ্ছে আমি যা পড়েছি, তুমি পড়েছো, কিছু একটা পড়েছো সামহাউ, সেটা মনে আছে কিনা জাজমেন্ট করবে কি করে? সেটা জাজমেন্ট করবার জন্য কোনো মক টেস্টে গেলে হবে না, কারণ মক টেস্টে প্যাটার্ন থাকবে। তোমাকে যেতে হবে ওটারই 100টা কোশ্চেন করেছি, পরের দিন সকালবেলা উঠে মাকে বলো বাবাকে বলো যে আমাকে 100টা ধরো, কটা মনে রেখেছি দেখো। যদি দেখি যেটা ভুলছি সেটাকে আবার করব। অতএব পড়াটা ধরাতে হবে, মানে যেটা আমি পড়েছি সেটা আমার আদৌ 2 দিন বাদে 3 দিন আগে মনে পড়ছে কিনা সেইটাই কিন্তু করতে হবে। তুমি মক টেস্টে গেলে 10টা হিস্ট্রির কোশ্চেন, 10টা জিওগ্রাফি, 10টা ইংলিশ, 10টা অঙ্ক, ওই থেকে তোমার মূল্যায়ন হবে না। এইখানে একটা প্রশ্ন করি, যে প্রশ্নটা করতাম সেটা হচ্ছে মক টেস্ট দেওয়াও তো জরুরি। মানে সমস্ত বিষয়ে যদি আমরা প্র্যাকটিস করতে চাই, টেস্ট পেপার যদি আমরা বাড়িতে কন্টিনিউয়াস প্র্যাকটিস করতে চাই, যারা হয়তো মোটামুটি প্রিপেয়ার, বিশেষ করে এই শব্দটা আমাদের সবার কাছে কিন্তু খুব পরিচিত, যে মক টেস্ট দিতেই হবে। এই যে আমাদের ধারণা রয়েছে আমাদের মক টেস্ট দিতেই হবে। তো একজন ছাত্রছাত্রীকে মাসে, আমি যদি প্রশ্ন করি ইন জেনারেল, মাসে কটা মক টেস্ট? রোজ মক টেস্ট দিতে হবে। যদি মক টেস্টই তোমার ভরসা হয় তাহলে রোজ মক টেস্ট দিতে হবে। কারণ একটা হিস্ট্রি যদি ধরো মোটামুটি 3000 3500 কোশ্চেন মাথায়, মানে উত্তর মাথায় নিয়ে তবে পরীক্ষার হলে যেতে হয়। তা তুমি কটা মক টেস্টে, পার মক টেস্টে যদি 10টা করে কোশ্চেন দাও, তুমি যদি মনে করো 100টা মক টেস্ট দাও, তাহলেও তোমার কি ওই পুরো 3000 কোশ্চেন কমপ্লিট হবে? আমাকে এইটার উত্তর দাও। তুমি মক টেস্টের মনে করো 20টা কোশ্চেন মক টেস্টে রিকভার করলে, আমার রিমেম্বার কোনটা আসবে জানি না, তো এবারে মক টেস্টে তো আমার 50% কভার হবে, কিন্তু আর 50% আমার মনে আছে কিনা আছে কি করে বুঝবো? যেটা মক টেস্টে হলো এরপরে কি করে স্টুডেন্টরা এই মক টেস্টগুলোই পরীক্ষার আগে রাখটা মারতে শুরু করে, মানে মুখস্থ করে বা ওটাই ঝালাতে শুরু করে। তখন কি হয়, যখন পরীক্ষার আগে আমরা দেখি যে ওই পুরোনো মক টেস্টগুলোকে এক জায়গায় করে রাত্রেবেলা ওগুলোকেই পড়ছে, কিন্তু আসল যেটা টেক্সট বেরিয়ে গেল, যেটাকে পড়তে সময় দিলাম, সেটাকে আর আমরা রিভিশন করি না। কিন্তু মক টেস্টে কি ফুল কভার হয়? সিলেবাসে সব কোশ্চেন কভার হয়? এই জায়গাটাতেই বাজার তৈরি হয়। হ্যাঁ, বুঝতে পারছি। অতএব আমি টেক্সটে থাকবো, বাজারে যাব না। মক টেস্ট হচ্ছে বাজার, তোমাকে মক টেস্টে প্রলুব্ধ করে। মক টেস্ট তোমাকে টোটালিটিতে দেবে না, তোমাকে টোটালিটিতে রাখতে গেলে তোমাকে 100টাই করতে হবে। ঠিক। এর সঙ্গে সময় হুড়হুড় করে এগোচ্ছে, একদম শেষে 2-3টে ছোট ছোট প্রশ্ন করবো। সেটা হচ্ছে আমরা অনেক সময় বিভিন্ন বিষয়ে নোট বানাই, নোট বানিয়ে পড়াশোনা শুরু করি। 100 বার খুব ভালো। হ্যাঁ, এই যে নোট বানানো, এর জন্য ছোট্ট করে যদি কোনো টেকনিক শেয়ার করেন। এর জন্য যেটা হচ্ছে, যে পরীক্ষা দেবে তার আগে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলোকে মুখস্থ করে ফেলো। আচ্ছা, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন মুখস্থ করে ফেললে বা কম্পিটিটিভ এক্সামের কিছু কোশ্চেন মুখস্থ থাকলে তোমার মাথায় থাকবে যে কি ধরনের কোশ্চেন, কি ধরনের প্রশ্ন আসতে পারে। অর্থাৎ পড়তে পড়তে মনে হবে এটা তো তাহলে ওই প্রশ্নটার সঙ্গে মিলছে, ওই প্রশ্নটা করেছে ওই রকম, তাহলে এখান থেকে আমাকে অ্যাটাক করবে। অর্থাৎ তোমাকে সবসময় মনে করতে হবে ও হচ্ছে অ্যাটাক করছে, আর আমাকে মনে করতে হবে আমি ডিফেন্ড করবো বা আমি ওকে ছক্কা মারবো। তো তোমার ওর অ্যাটাকটাকে যদি চেনা থাকে তাহলেই তুমি একমাত্র তার ডিফেন্ডটা করতে পারবে। এই জন্য আগে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো মুখস্থ করে নিয়ে পড়াটা যদি না আমি জানি, আমি রিয়াক্ট করবো কি করে? অতএব সেই জন্য ইন্টারভিউয়ের জন্য কিন্তু রোজ আকাশবাণীর খবরগুলো শোনা উচিত। আকাশবাণীতে যে নিউজগুলো হয় খুব রিচ, বাকি কোথাও এরকম রিচ খবর হয় না, তথ্যভিত্তিক খবর হয় না। আকাশবাণীতে তথ্যভিত্তিক খবর হয়, দূরদর্শনে এবং ডিডি নিউজ, ডিডি বাংলায় তথ্যভিত্তিক খবরগুলো শুনতে হবে, সেগুলোকেই নোট করতে হবে যে কি ব্যাপারটা চলছে দেশে, সেটা যদি জানা থাকে তাহলেই হবে। একদম। আরেকটা ছোট প্রশ্ন করবো, সেটা হচ্ছে কম্পিউটার বা ডিজিটাল স্কিলস, সেটা এখন আমাদের দেখি আমরা ঘরে ঘরে। এই মুহূর্তে যারা কম্পিটিটিভে বসছে তাদের জন্য সেটা কতটা গুরুত্বপূর্ণ?
দেখো, তোমার ডেটা এন্ট্রি অপারেটর একমাত্র সিজিএল এ, তোমার টাইপিং স্পিড যেটা আগেকারও ছিল টাইপিং Typing স্কুল, speed, আমরা এখন হ্যাঁ। টাইপিং স্কুল শর্ট হ্যান্ড স্কুলে যাই না, কিন্তু ওই টাইপিং স্পিডটাই যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় দেখা হয়। কম্পিউটার প্রফিসিয়েন্সি স্কিল মানে আমরা বেসিক্স ওয়ার্ড এক্সেল যেগুলো আমাদের লাগে অফিস, এমএস অফিসটা করা থাকলেই মোটামুটি কভার হয়। কিন্তু একটা জিনিস আমি বলবো যে দয়া করে তোমরা ইউটিউব অ্যাডিক্টেড হয়েও না, তোমরা দয়া করে ফেসবুক অ্যাডিক্টেড, ইনস্টা অ্যাডিক্টেড, বিভিন্ন social সোশ্যাল media মিডিয়া addicted। অ্যাডিক্টেড হয়েও না, তোমরা ডিস্ট্রাক্ট হয়েও না, তোমরা শুধু এক গোয়ে পড়াশোনা করো, এক গুয়ে হয়ে যদি পড়াশোনাটা করো। কারণ দেখো, জীবন হেল এন্ড হেভেন ডিফারেন্স হবে এআই এর যুগে, জব সিকিউরিটির প্রশ্নে সরকারি চাকরিটা কিন্তু পাওয়া খুবই দরকার। কারণ সরকারি চাকরির বিকল্প এআই কিন্তু বেসরকারি ক্ষেত্রকে পুরো স্ম্যাশড আপ করবে। অতএব এআই এর যুগে আরো দরকার হয়ে পড়েছে সরকারি চাকরি। বেশ, একদম লাস্ট, আমরা একদম শেষ মুহূর্তে প্রায় চলে এসেছি। মানে এই মুহূর্তে আজকের অনুষ্ঠান থেকে এবার টাটা বলার সময়। হ্যাঁ, কিন্তু তার আগে যেটা সব থেকে আমার মনে হয় সবার মনের প্রশ্ন, এটা হচ্ছে এই মুহূর্তে যারা প্রিপারেশন নিচ্ছে তাদের জন্য যদি কিছু বার্তা দিয়ে যান। তাদের কনফিডেন্সটাকে একদম 100% রাখতে হবে এবং মনে রাখতে হবে যে আমি পাচ্ছি। এবং কেন পাচ্ছি? কারণ আমরা এই যে এতক্ষণ আলোচনা করলাম, এই প্রত্যেকটা আলোচনার প্রত্যেকটা কাজ যদি সে করে, মানে প্রত্যেকটা জিনিসকে যদি সে ফলো করে, সে সরকারি চাকরি পাবেই। তোমাদের কি মনে হয়? তোমরা তো ইয়াং গ্র্যাডস, তোমাদের কি মনে হয় যে এই আমরা যে ফর্মুলেশনটা এখানে তৈরি করলাম, এই ফর্মুলেশনটা কেউ মানলে তার সরকারি চাকরি পাওয়াটা অবশ্যই। অসম্ভব? না, সে কারণ পাবে না, পাবে না, পাবে অবশ্যই পাবে। ইজি সরকারি চাকরি। আমি প্রথমে বলেছি অ্যাজ ইজি অ্যাজ। শুধু এই যে এতক্ষণ আলোচনা করলাম এটাকে যদি রাখো তাহলেই হবে। বেশ বেশ, একদম লাস্টে যে প্রশ্নটা আমরা সবাইকে করি যারা আমাদের সঙ্গে এই আলোচনায় আড্ডায় থাকেন, সেটা হচ্ছে আজকে এই আমাদের স্টুডিওতে এসে আপনার কেমন লাগলো? আকাশবাণী নস্টালজিক, আমার কাছে স্মৃতিমেদুর, শিক্ষার কেন্দ্র, প্রাণ কেন্দ্র, সংস্কৃতির কেন্দ্র। আকাশবাণীতে আসাটা আমাদের প্রত্যেকের ক্ষেত্রে সৌভাগ্যের, এবং আকাশবাণীর যুববাণীর আমি অনেক অনুষ্ঠান করেছি এবং তার জন্য আমি কৃতজ্ঞতা জানাই প্রসার ভারতীকে, আকাশবাণীকে এবং তোমাদেরও। এবং আগামী দিনে আরো তোমাদের এইরকম আলোচনা হোক, আশা করব আমি এসে স্টুডেন্টদের সমৃদ্ধ করতে পারবো। বেশ, অনেক ধন্যবাদ স্যারকে। আর আজকে কিন্তু আমাদের কমেন্ট বক্সেও প্রচুর কমেন্ট এসেছিল। সৌমেন দাস, অঞ্জন দাস, অরিজিৎ গুচ্ছাইত, এরকম অনেকে কিন্তু কমেন্ট করেছে। পার্থচন্দ্র, হরিহর নৃত্য মন্দির থেকে। এবার এত কমেন্ট তো এই মুহূর্তে পড়া সম্ভব নয়। তোমাদেরকে অনেক ধন্যবাদ। আশা করি তোমরা যে টুকরো টুকরো প্রশ্ন করেছিলে সেটা আমরা স্যারের কাছে পৌঁছে দিয়েছি এবং তোমরা তোমাদের উত্তর পেয়েছো। আজকের মতো অনুষ্ঠান থেকে আমি প্রিয়াশা এবং বিতোষক আমরা টাটা বলছি, তরুণের স্বপ্ন অনুষ্ঠান থেকে। আর এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আজকের বিশেষ অতিথি জয়দেব ঘর, কাউন্সিলর অ্যান্ড ট্রেনার অফ কম্পিটিটিভ এক্সামস। আর স্যারকে অনেক ধন্যবাদ আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য। আগামীকাল ঠিক সকাল 11টায় তোমার সঙ্গে নাট্যাঙ্গনের আড্ডায় থাকবে রাহুল এবং অস্মিতা। আর যেতে যেতে একটাই এতক্ষণ পর মানে অনুষ্ঠানের শেষে আমরা বলতে পারি আমাদের অ্যাম্বিশনটা স্থির করতে হবে। আর সেই কথাই রইল গানে গানে দেবজিতের কণ্ঠে। সব ফেলে সব ছেড়ে মিটি মিটি তারা হাসে, কেন আমি মহাকাশে হতাশা ফেলে পাই পাশে আছি আমি গ্যালাক্সিতে। মিটি মিটি তারা হাসে, কেন আমি মহাকাশে হতাশা ফেলে পাই পাশে আছি আমি গ্যালাক্সিতে। আঁকা বাঁকা সে কক্ষপথে কোনোই নিষেধ বাধা মানি না।
আছে সবই মনে গাথা, অভিমানে অপমানে আজও কাঁদি নীরবতায়, ছুঁড়ে ছুঁড়ে ফেলা কথা আছে সবই মনে গাথা, অভিমানে। শেষ হল যুববাণীর অনুষ্ঠান। উপস্থাপনায় প্রিয়াশা চক্রবর্তী এবং বিতোষক চক্রবর্তী। আকাশবাণী কলকাতায় শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন নজরুল গীতি শিল্পী নূপুর গঙ্গোপাধ্যায়।